একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। একাদশ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর প্রশ্নোত্তর সমাধান নিয়ে এই ভিডিওটি। একাদশ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তে মোট 7টি প্রশ্ন রয়েছে। সেই 7টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটি, বাকি 4টি প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিওতে করে দেওয়া হবে। তাই বন্ধুরা তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতায় উত্তরগুলো লিখে নিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য। একাদশ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর প্রথম প্রশ্নটি রয়েছে, হঠাৎ একদিন তেরেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন? এই প্রশ্নটির উত্তর অংশে প্রথমে তোমরা হেডিং করবে উৎস। কল্লোল যুগের সুবিখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা তেরেনাপোতা আবিষ্কার নামাঙ্কিত গল্প থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর তোমরা হেডিং করবে পরিস্থিতি। গল্পকার তেরেনাপোতা আবিষ্কারের জন্য কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, যেমন তেরেনাপোতা আবিষ্কারের জন্য শনি বা মঙ্গলবারকে বেছে নিতে হবে। তেরেনাপোতা আবিষ্কারে যাওয়ার জন্য দুজন বন্ধু বা সঙ্গী থাকা উচিত। একঘেয়ে নিত্য নৈমিত্তিক কাজের ভিড়ে হাঁপিয়ে উঠতে হবে। পৃথিবীর আশ্চর্য সরোবরের সরলতম মাছেদের বড়শিবিদ্ধ করার জন্য উৎসাহী থাকতে হবে। মাছ ধরবার ব্যাপারে বিশাল কোনো অভিজ্ঞতা থাকার দরকার নেই। তেরেনাপোতা আবিষ্কারের জন্য বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে উঠতে হবে। ভাদ্র মাসের গরমে রাস্তার ঝাঁকুনি খেয়ে ঘামে ধুলায় চটচটে দেহ নিয়ে ঘন্টা দুয়েক যাত্রার পর আচমকা রাস্তার মাঝখানে কোনো একটা নিচু জলার মতো জায়গার ধারে নামতে হবে। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, গ্রামের আলোকহীন পথঘাট, প্রবল মশার উৎপাত, পানা পুকুরের পচা দুর্গন্ধ, এইসব প্রতিকূল বিষয়কে উপেক্ষা করে দুজন বন্ধুকে নিয়ে তেরেনাপোতা নামাঙ্কিত গ্রামে পৌঁছে যাবেন। তেরেনাপোতায় পৌঁছে দেখা যাবে যামিনী ও তার কঙ্কালসার সর্বস্ব বৃদ্ধ নিরঞ্জনের প্রতীক্ষায় রয়েছে। এই বিষয়টি উপলব্ধি করে গল্পের নায়ক নিজেই উপস্থিত হবেন যামিনীর মায়ের কাছে। তিনি কথা দেবেন যামিনীকে বিয়ে করবেন, কিন্তু নগর কলকাতায় ফিরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তেরেনাপোতার স্মৃতি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এরপর আবার অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, গল্পের শেষে নানান প্রশ্ন উঠে আসে যামিনীর জীবনে। কি কেউ আর ফিরে আসবে? তার দায়ভার কে নেবে? এই সব প্রশ্ন থেকে লেখক পাঠকের দিকে মুখ তুলে তাকান এবং সেই প্রসঙ্গে জানান, হঠাৎ একদিন তেরেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন একইভাবে। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, হে ভারতের শ্রমজীবী। শ্রমজীবী সম্বোধন করে প্রাবন্ধিক কি বলেছেন? এই প্রশ্নটির উত্তর অংশে প্রথমে তোমরা হেডিং করবে উৎস। 19 শতকে নবজাগরণের প্রাণপুরুষ ও কর্মযোগী সাধক স্বামী বিবেকানন্দ প্রণীত পরিব্রাজক গ্রন্থের অন্তর্গত অসাধারণ ভ্রমণ রসাত্মক গদ্য সুয়েজ খালে হাঙর শিকার নামক প্রবন্ধ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর তোমরা হেডিং করবে প্রাবন্ধিকের মনোভাব। সভ্যতার ক্রমবিবর্তনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য, অথচ সমাজে তারা অনাদৃত, অবহেলিত ও অপমানিত, এমনকি তারা ইতিহাসেও উপেক্ষিত। যে ভারতীয় শ্রমজীবীদের পরিশ্রমের ফসল ইউরোপীয়রা ভোগ করছে, তাদের ন্যূনতম স্বীকৃতি তারা দেয়নি। তথাকথিত নিচু শ্রেণীর নীরব পরিশ্রমের ঐশ্বর্যে গ্রিস, ইরান, মিশর, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড ও ইংল্যান্ড সারা দুনিয়ায় আধিপত্য বিস্তার করেছে। ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে সারা পৃথিবী জুড়ে কত পট পরিবর্তন হয়, সভ্যতার ওলটপালটও ঘটে, কিন্তু ভারতবর্ষের কৃষক মজুররা যে তিমিরেই সেই তিমিরেই থেকে যায়। এরপর আবার অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, নিজের দেশেও তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। উচ্চ ধর্মের মানুষের চোখে তারা নিন্দিত ও ছোট জাত। এদেশের কৃষক, মজুর, তাঁতি, জোলারা স্বজাতির কাছেও অবহেলিত, অস্পৃশ্য, অপমানিত। উচ্চবর্ণের লোকেরা কাব্যে, দর্শনে পড়ে কিংবা মন্দিরের পর মন্দির নির্মাণ করে আত্মপ্রচারের
বৈগুণ্যে সকলের দৃষ্টি ক্রমান্বয়ে আকর্ষণ করে চলেছে। তারা ভীষণ চিন্তিত, কারণ তারা জানে শ্রমজীবী মানুষেরা তাদের শক্তি সম্পর্কে অবহিত নয়, তাই জানান কেউ দিতে পারে না। আমাদের দেশের রাজনৈতিক নেতা, ধর্মগুরু বা সাহিত্যিক দার্শনিকরা সকলের ঘরে পূজিত, আর যাদের রক্ত ঘর্মে মনুষ্য জাতির উন্নতি, তাদের খবর কেউ রাখে না, বরং ঘৃণার দৃষ্টিতে দেখে। ভারতের এই চিরপদলিত শ্রমজীবীদের প্রতি লেখক স্বামী বিবেকানন্দের অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের 3 নম্বর পোস্টে রয়েছে, পড়শি যদি আমায় ছুতো, পড়শির পরিচয় দাও, তার স্পর্শে বক্তার মধ্যে কোন লক্ষণীয় পরিবর্তন ঘটবে। এই প্রশ্নটির উত্তর অংশ প্রথমে তোমরা হেডিং করবে উৎস। মরমী বাউল সাধক লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরসি নগর নামাঙ্কিত কবিতা থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপরে তোমরা হেডিং করবে পড়শির পরিচয়। লালন তার রচিত কবিতায় স্পষ্টই বলেছেন, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। পড়শির হাত, পা, কাঁধ, মাথা কিছুই নাই, অর্থাৎ তিনি নিরাকার। লালন বলতে চেয়েছেন তার একান্ত অনুভবের কথা। যিনি পরম, তিনি অমেয়, তাকে কি চেনা রূপে বাধা সম্ভব? তাই তিনি অরূপ। সাধকের মনে তার এই রূপটি যার যার নিজের মতো, অরূপই তার রূপ, তাতে তিনি রূপময়, অর্থাৎ তিনি সীমার মাঝে অসীম। মাপা রূপের আয়তনে তাকে বাধা সম্ভব নয় বলে তিনি নিরাকার। এরপর তোমরা হেডিং করবে লক্ষণীয় পরিবর্তন। পড়শি তথা পরমার্থ জীবন দেবতা যদি লালন ফকিরকে ছুতেন, তবে তার মনের মানুষকে পাওয়া সহজ হতো। সেই পরম তিনি তার স্পর্শ লাভেই সাধকের উদ্দেশ্য। পরম সান্নিধ্য ও স্পর্শ দিয়ে যিনি যথার্থ সাধকের মনের খেদ, দেহের যন্ত্রণা তথা এই ভববাসের নরক যন্ত্রণা দূর করে দিতে পারেন বলে সাধক বিশ্বাস করেন। পার্থিব জীবন যন্ত্রণার অবধি নেই। ইন্দ্রিয় সুখ, বিষয় সাধনা ও বস্তুপ্রেম মানুষকে যে নৈতিক বোধ দেয়, লালন তার থেকে আত্মিক মুক্তির কথা বলেছেন। যম যাতনা হলো পার্থিব দুঃখ, শোক, যন্ত্রণা। এর থেকে মুক্তির আকাঙ্ক্ষায় সাধক লালন কবি এই আলোচ্য উদ্ধৃতি করেছেন। বন্ধুরা, তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর প্রথম 3টি প্রশ্নের সমাধান করে দেওয়া হলো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কারণ লাইক করলে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। অ্যাক্টিভিটি টাস্কের বাকি প্রশ্নগুলোর সমাধান খুব শীঘ্রই পোস্ট করে দেওয়া হবে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।